দেখাও তো। সকালে নাস্তা আছে পুরা খিচুড়ি, ভালো খিচুড়ি, মানে সবচেয়ে মজা কি আপনাকে যখন আপনাকে আপনার নির্বাচন করতে। আসসালামু আলাইকুম, আপনারা অনেক ক্লাস কি শুরু হয়েছে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই খাতা কলম সাথে নেন। আজকে আমরা একটা নতুন সভ্যতা সম্পর্কে জানবো এবং এর থেকে প্রশ্ন আমাদের আসবে, ঠিক আছে? আর এটা আমরা যদি নোট করি পূর্ণাঙ্গ, এটা আমাদের কিন্তু শেষ পর্যন্ত কাজে লাগবে। আমরা যদি এই বিষয়ে চাকরি করতে চাই, যে কোনো চাকরির পরীক্ষায় বলি আর যে কোনো জায়গায়, আমাদের কিন্তু এটা কাজে লাগবে, ঠিক আছে? আবার শুধু তাই নয়, আমাদের এই প্রথম সেমিস্টারে এই প্রশ্নটা থাকবেই। প্রশ্নটা হলো সিন্ধু সভ্যতা ও তার নগর পরিকল্পনা, স্থাপত্য ভাস্কর্য। আমরা বলবো সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা দেখা যাচ্ছে কি? স্পষ্ট দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, সিন্ধু সভ্যতা সম্পর্কে আজকে আমরা পূর্ণাঙ্গ ধারণা নেব, ঠিক আছে? সিন্ধু সভ্যতার উৎপত্তি, সিন্ধু সভ্যতার বিকাশ কত সালে হয়েছিল, কিভাবে হয়েছিল, এই সব কিছু আমরা জানবো। কোথায় সিন্ধু সম্পর্কে যদি কোনো প্রশ্ন আসে তাহলে আমরা লিখতে পারি। আগে আমরা লিখে নিই যে এখানে প্রশ্নটা কি আসবে। সিন্ধু সভ্যতা কোথায় আবিষ্কৃত হয়েছিল, সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করুন, এটাই মূলত প্রশ্নটা হয়, ঠিক আছে? তো আমরা শুরু করি, সবাই এসেছে মনে হয়। আর আজকে ক্লাসটা হলো আল্লাহর রহমত, মানে প্রচুর পরিমাণ ঝড় হচ্ছিল। হঠাৎ করে ঝড়টা থেমে গেছে, তা না হলে হয়তো ক্লাসটা হতো না। অনেক ঝড় আসছিল, পরবর্তী কারেন্ট চলে গেছিল, দিকে আবার ঝড়টা থেমে গেছে, বৃষ্টি টিষ্টি হয়নি। কিন্তু মনে হচ্ছিল যে আজকে প্রচুর ঝড় হবে। এটা কি আপনাদের এলাকায় আবহাওয়া কি এরকম ছিল নাকি শুধু আমার এলাকায়? না স্যার, কুষ্টিয়াতেও বৃষ্টি হয়েছে। সব জায়গাতেই হচ্ছে বৃষ্টি, ঝড় হয়েছে। ও আচ্ছা প্রশ্নটা আচ্ছা। যদি আরেকবার বলেন। আচ্ছা, আমি একদম নোট আকারে করে দিই, আপনারা একটু দেখেন। আপনাদের একটু যদি আমি ভূমিকা দিই। স্ক্রিনটাকে এতটুকুই দেখায়, একটু বড় দেখায় না? স্ক্রিনটা কি ছোট দেখাচ্ছে? জি স্যার, লম্বা ছোট দেখাচ্ছে। আমি কি একটু দেখি, একটু করতে পারি কিনা। প্রশ্নটা যদি আরেকবার বলেন একটু সুবিধা। মিনিট। জি স্যার, এরকম হলেও আলহামদুলিল্লাহ হবে। ঠিক আছে, এবার হবে কি নাকি আরো জি একটু বাড়াবো? ঠিক আছে। মানে এটা এটাই হলে ঠিক সবাই। ছিল, এটা দূরে মনে হচ্ছে বেশি, এত দূর থেকে লেখা বোঝা যাবে না। আগেরটাই ঠিক ছিল। এটা কি মনে হচ্ছে ঠিক নাকি আগেরটা? এটাই তো ঠিক এটা মনে অনেক হচ্ছে। দূরে মনে হচ্ছে, দূরে মনে হচ্ছে অনেকটা। কেন, আমি তো কাছে দেখতে পাচ্ছি। এবার এবার তো মনে হচ্ছে কাছে হওয়ার কথা। জি স্যার, ক্যামেরায় কাছে সোজা এবং নিয়ে। স্পষ্টই দেখতে পাচ্ছি। স্যার শুরু করে দেন আপনি। আচ্ছা, এখানে আমরা ভূমিকা দিয়ে শুরু করব। এটা সিন্ধু সভ্যতা কাকে বলে?
সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা। এখানে আমরা একবারে প্রাথমিক ধারণা দেখি জেনে দিই, নবপলীয় যুগ মানে যখন আমরা পাথরের যুগ সম্পর্কে আমরা কিন্তু জেনেছি, তাই নয় কি? আমরা পাথরের যুগ সম্পর্কে আমরা জেনেছি যে পূর্বপলীয় যুগ, মধ্যপলীয় যুগ আর নবপলীয় যুগ, এই তিনটা যুগ সম্পর্কে আমরা জেনেছি। এর ভিতরে যে আমরা নবপলীয় যুগ মানে একেবারে সভ্যতার সন্নিকটে এসে মানুষ যখন যাযাবর জীবন পরিত্যাগ করেছিল, তাদের খাদ্যের অভাব তৈরি হয়েছিল, অর্থাৎ নবপলীয় যুগে যখন খাদ্যের অভাব তৈরি হয় তখন মানুষ সিন্ধু নদের তীরে এসে বসতি স্থাপন করে। তাহলে আমরা যদি এখানে দেখি নবপলীয় যুগে নবপলীয় যুগে খাদ্যের অভাব হলে মানুষ নবপলীয় যে খাদ্যের অভাব মানুষ সিন্ধু নদের তীরে নবপলীয় যুগে খাদ্যের অভাব হলে মানুষ সিন্ধু নদের তীরে এসে বসতি স্থাপন করেন। যারা এই সিন্ধু নদের তীরে বসতি স্থাপন করেছিলেন তারাই মূলত, আমি আর বাকিটুকু লিখছি না, যারা সিন্ধু নদের তীরে বসতি স্থাপন করেছিলেন তারাই এই সভ্যতা তৈরি করেছিলেন, যে সভ্যতার নাম হলো সিন্ধু সভ্যতা। আমরা কিন্তু এটাও দিতে পারি, আগে যেটা দিয়েছিলাম যে পৃথিবীর অধিকাংশ সভ্যতা গড়ে উঠেছিল নদী কেন্দ্রিক, সিন্ধু সভ্যতাও তার ব্যতিক্রম নয়। এই সভ্যতা গড়ে উঠেছিল মূলত ভারতীয় উপমহাদেশের সভ্যতা, এটা কিন্তু আমাদের পূর্বপুরুষদের যে সভ্যতা, এই সিন্ধু নদের তীরে এসে যে সভ্যতা গড়ে উঠেছিল সেই সভ্যতাকে আমরা সিন্ধু সভ্যতা বলবো। আচ্ছা, এটা আমরা আরো একটা জিনিস বলি, এই সিন্ধু সভ্যতা মূলত কয়েকজনের ধারণা দিয়েছে। এর ভিতরে আছে বিভাগ লিজার, বলি বিভাগ লিজার তার দ্য লিভিং পোস্ট, লিভিং LIVIN, যেটা লিভিং পোস্ট, ফার্স্ট, দ্য লিভিং ফার্স্ট বইতে সিন্ধু সভ্যতার উৎপত্তি সম্পর্কে বলেন। লিভিং ফার্স্ট বইয়ে স্যার আগে মুখে কি একটা যেন বলেন, যারা সিন্ধু নদের তীরে এসে বসতি স্থাপন করেছিলেন তারাই মূলত, তারপরে কি বলছিলেন? আচ্ছা, যারা মূলত সিন্ধু নদের তীরে এসে বসতি স্থাপন করেছিলেন, ঠিক আছে, সেই যে যারা বসে তারাই এই সভ্যতা গড়ে তুলেছিলেন, জি। ঠিক আছে। যেহেতু নদী কেন্দ্রিক সভ্যতা, এই সিন্ধু সভ্যতার গায়ে যারা মূলত এই যে খাদ্যের অভাব পূরণের জন্য মূলত তারা ঘাট পূরণের জন্য এই নদীর তীরে এসে এসে বসতি স্থাপন করেন, এবং সেখানে অবাধ সম্ভাবনা ছিল, যেখানে তারা খাদ্য উৎপাদন করতে পারে সেই পর্যাপ্ত পানি ছিল সেখানে, এবং সেই জায়গায় তারা এই সভ্যতার সূচনা তৈরি হয়। বিশেষ করে এটি ভারত উপমহাদেশের সভ্যতা, আমরা নিচে লিখে দিতে পারি যে সভ্যতা ভারতীয় উপমহাদেশকে সভ্যতাকে সমৃদ্ধ করেছিল। আমরা আস্তে আস্তে জানতে পারবো আসলে এটা কতটা বিশাল সভ্যতা ছিল এবং কতটা আধুনিক ছিল। এর ভিতরে বলছে গিভার লিজেনার তার দা লিভিং পাস্ট বইয়ে সিন্ধু সভ্যতার উৎপত্তি সম্পর্কে বলেন। এটা হলো সময়কাল সম্পর্কে, সিন্ধু সভ্যতার উৎপত্তি সম্পর্কে বলেন। মূলত এর উৎপত্তি হয়েছিল তার মতে 3600 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ এটা যিশুর জন্মের প্রায় 5000 বছর বা 6000 বছর অব্দি আগে। আবার আরো একজন ঐতিহাসিক বলেছিলেন, সেই ঐতিহাসিক নাম আমি বলছি, স্যার মার্টিমার হুইলার, স্যার মার্টিমার হুইলার, স্যার
স্যার মার্টিমার হুইলার বলেন এটি এই সভ্যতা গড়ে উঠেছিল 25 শতাব্দে, খ্রিস্টপূর্ব 25 অব্দে। খ্রিস্টের জন্মের কিন্তু পূর্ব, এটা আমি লিখি দিই খ্রিস্টপূর্ব, মানে যিশুর জন্মের আগে, খ্রিস্টপূর্ব। এইটা হলো 300, মানে তাহলে একজন লোক মূলত দ্য লিভিং পাস্ট বইতে এটি ছিল 3600 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল, খ্রিস্টপূর্বাব্দে। আর স্যার মার্টিমার হুইলার বলেছে এটা 2500 খ্রিস্টপূর্ব অব্দে, ঠিক আছে। তবে ধারণা করা হয় তাহলে এটা আমরা একটা জায়গায় উপনীত হয়েছে যে 3250 থেকে এখানে বিশেষ করে এটা আমরা ধারণা করতেই পারি এবং বলতেই পারি মূলত এই সভ্যতার সময়কাল ছিল 3250 থেকে 2750 এর ভিতরেই মূলত 2700 এই সময়ের ভিতরে মূলত এই সভ্যতা গড়ে উঠেছিল। আমরা এটাই ধারণা করতে পারি, মূলত এটাকে আমরা কি সময়কাল হিসেবেও কিন্তু ধরতে পারি, সময়কাল। গিভার লিজেনার তার লিভিং পাস্ট বইয়ে সিন্ধু সভ্যতার উৎপত্তি সম্পর্কে বলেন মূলত 3600 খ্রিস্টপূর্ব অব্দে এই সভ্যতা গড়ে উঠেছিল। আর স্যার মার্টিমার হুইলার বলেন এটা 2500 খ্রিস্টপূর্ব অব্দে। তাহলে ধারণা করা হয় 3250 থেকে 2750 খ্রিস্টপূর্ব অব্দের মধ্যেই মূলত এই সভ্যতার উৎপত্তি ঘটে। এটাই মূলত এই জায়গায়। আপনারা যদি হয়ে যায় তাহলে বলবেন, আমি বলবো। হয়ে গেছে? জি স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি আমি আচ্ছা, তাহলে আমি মুছে দিলাম উপর থেকে। এটা কিন্তু তাহলে ভূমিকা আর সময়কাল দিলাম, ভূমিকা কিন্তু আরো বাড়াই দিতে পারেন। এটার ফর্মুলা স্যার 1 মিনিট। হ্যালো, হ্যাঁ বলেন। আর এই যে এই লেখাটা যেটা আছে এটা একটু পড়েন দেখি, বুঝতে পারতেছি না ভালো করে। গিভার লিজেনার, ওটা কি এটা জি লিখেছেন? হ্যাঁ, ওটা আই না জি সেটাই তো বুঝতেছি না। ইভার ইভার ও আই আই ভি ই আর ইভার। ঠিক আছে, ঠিক আছে, মুছে দেন। সমস্যা নেই। ইভার লিজেনার এটা আরো একটা অংশ আমি এখানে দিতে পারি। মূলত সিন্ধু সভ্যতা কয়েকটা অংশে বিভক্ত, এটা হলো কয়েকটা জায়গা নিয়ে তৈরি হয়েছিল। তার ভিতরে আমরা বলতে পারি এটা হলো মূলত 1921 সালে এই সভ্যতার প্রথম নিদর্শন পাওয়া যায়, সেটা হলো পাঞ্জাবে। এটা পাঞ্জাবে, পাঞ্জাবটা এইরকম হবে। পাঞ্জাবে এটা পাওয়া যায়, 1921 সালে পাঞ্জাবে পাওয়া যায়। আর সেই জায়গাটার নাম ছিল মন্টেগোমারি। এটা মূলত মন্টেগোমারিতে পাওয়া যায়। মদ তার 9টা একে মন্টেগোমারি। এই মন্টেগোমারি, পাঞ্জাবের মন্টেগোমারিতে একটা সভ্যতা পাওয়া যায় যার নাম ছিল হরপ্পা। পাঞ্জাবের মন্টেগোমারিতে হরপ্পা সভ্যতার সন্ধান পাওয়া যায়। আবার 1922 সালে একই সময় 1922 সালে সিন্ধুর লারাকানায়, 1922 সালে সিন্ধুর, এটা কিন্তু পাকিস্তানে, ঠিক আছে। সিন্ধুর লারাকানায়, এটা হলো লারাকানা জায়গা এখনো আছে পাকিস্তানে। সিন্ধু লারাকানা এলো মহেঞ্জোদারো নামক একটি নগরীর সন্ধান পাওয়া যায়। এটার নাম হলো মহেঞ্জোদারো। হলো মহেঞ্জোদারো।
তাহলে 1921 সালে মন্টেগোমারিতে হরপ্পার সন্ধান পাওয়া যায়। 1922 সালে সিন্ধু লারাকানে এটা হলো মহেঞ্জোদারো নগরীর সন্ধান পাওয়া যায়। আরো জিনিস যদি বলি, এটা শুধু সিন্ধুতে নাই, এটা রাজস্থান, তারপরে হলো সৌরাষ্ট্র, এই অঞ্চলগুলোতে মূলত বিশেষ করে রাজস্থান, এই রাজস্থানেও কিন্তু এই সিন্ধু সভ্যতাটা পাওয়া যায়। এখানে রাজস্থানের নামটা উল্লেখ করি, কিন্তু এটা থাকবে না যদিও। রাজস্থানেও সিন্ধু সভ্যতা পাওয়া যায়, ঠিক আছে। সৌরাষ্ট্রের কথা না বলি, এরকম কয়েকটা অঞ্চলে আমাদের এই সিন্ধু সভ্যতাটা বিস্তৃত ছিল। তবে মূল দুটো অংশ হলো এই হরপ্পা আর মহেঞ্জোদারো, ঠিক আছে। এই হরপ্পা আর মহেঞ্জোদারো এই দুইটা অঞ্চলেই মূলত এই সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। স্যার দেখতে পাচ্ছি না তো। এবার দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হলো দুইটা নদীর কথা উল্লেখ আছে। হরপ্পা ও মহেঞ্জোদারো নদী মূলত হরপ্পা সিন্ধু অঞ্চলে থাকলেও মহেঞ্জোদারো কিন্তু এটা অনেকে এই ভারতের ভগীরথী নদীর কথা যেন অনেকে জানে। এই মূলত এই মহেঞ্জোদারো ভগীরথী নদীর তীরেই কিন্তু ছিল। ও সরি, উল্টো উল্টো বলছি। আচ্ছা, এটা মুছে দিলাম, পরের অংশে যায়। এখানে দুইটা অংশের কথা বলতে, এটা হরপ্পা নগরী মূলত এটা সিন্ধু নদের তীরে, আর মহেঞ্জোদারো নগরী এটা হলো সিন্ধু নদ, সিন্ধু নদের তীরে। আর মহেঞ্জোদারোটা পাওয়া গিয়েছিল, এটা হলো যে ভগীরথী নদী, ভগীরথী নদী, ঠিক আছে। এটা হলো সিন্ধু নদ আর এটা হলো ভগীরথী নদী। মূলত এই সিন্ধু নদের শাখাই হলো ভগীরথী, সিন্ধু নদের শাখা নদী হলো ভগীরথী, মূলত দুইটা অংশ। মুছে দিলাম, দেবো কি? মুছে দেবো? জি, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সিন্ধু সভ্যতার স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলার ক্ষেত্রে আমরা এখানে চিত্রকলার কোনো সন্ধান সেরকমটা পাওয়া যায়নি, কিন্তু স্থাপত্যের ক্ষেত্রে মূলত সিন্ধু নগর পরিকল্পনা সম্পর্কে আমরা অনেকগুলো ধারণা পাই। সিন্ধু নগর পরিকল্পনা সম্পর্কে বেশ কিছু ধারণা সুন্দরভাবে পাওয়া যায়। আমরা সিন্ধু নগর পরিকল্পনা সম্পর্কে জানবো, ঠিক আছে। নগর পরিকল্পনা, ঠিক আছে। সিন্ধু নগর পরিকল্পনা, সিন্ধু সভ্যতা ছিল একটা পূর্ণাঙ্গ, একটা সুন্দর সভ্যতা, যে সভ্যতাটা মূলত সেই সময় যে কতটা আধুনিক ছিল তা আমরা জানতে পারবো। বিশেষ করে সিন্ধু ছিল একটা বড় নগর। মূলত এই সিন্ধু সভ্যতায় যে লোকগুলো বাস করতো, তারা মূলত পোড়া মাটির ইট দিয়ে তারা একটা বড় অংশ তৈরি করেছিল। পোড়া মাটির ইট দিয়ে তারা তাদের
সভ্যতা বিশেষ করে বড় বড় স্থাপত্য তৈরি করেছিল। ইট, মাটির ইট ব্যবহার করে ঘর বাড়ি নির্মাণ করেছে, মানে স্থাপত্য নির্মাণ করেছিল, স্থাপত্য নির্মাণ করেছিল। পোড়ামাটির ইট ব্যবহার করে তার স্থাপত্য নির্মাণ করেছিল। এই সভ্যতা বিশেষ করে এই সিন্ধু সভ্যতা মহেঞ্জোদারোতে মূলত 35,000 লোকের বসতি ছিল। 35,000 লোকের বসতি ছিল। হরপ্পাতেও 35-32 ছিল, মহেঞ্জোদারোতেও 35,000 লোক। ঠিক আছে, এখানে আমি হরপ্পা ও মহেঞ্জোদারো সব পূর্ণাঙ্গ তো ধারণা পাওয়া যায় না, তবে 35,000 লোকের বসতি ছিল এক একটা শহরে, দুইটা শহরে 35-70,000 লোকের প্রায় বসতি ছিল এই দুইটা শহরে। মূলত এই যে নগর, মূলত এই সভ্যতা হরপ্পা সম্পর্কে যদি আমরা বলি, মহেঞ্জোদারোটা ছিল অনেক বড়। ঠিক আছে, হরপ্পা মহেঞ্জোদারো দুটাই সভ্যতা বড় ছিল। মূলত এই হরপ্পা যদি বলি, হরপ্পার আয়তন সম্পর্কে যদি বলি, 1200 ফুট হলো দৈর্ঘ্য, আর প্রস্থ ছিল হলো 600 ফুট। দৈর্ঘ্য প্রস্থে কিন্তু 1200 ফুট আর 600 ফুট ছিল। ঠিক আছে, মূলত এই নগরটা এতটা বিস্তৃত ছিল, এর ভিতরে ছিল বড় বড় জায়গা, বিশেষ করে নিচু এলাকায় সাধারণত এই সাধারণ মানুষ বসবাস করত, আর উঁচু বড় বড় দালান কোঠার ভিতরে মানে যারা রাজা পুরোহিত এবং যারা সেখানকার রাজ্য পরিচালনা করত, ঠিক আছে, তারা উপরে বড় বড় জায়গাগুলোতে থাকতো, সেখানে জাতিভেদ ছিল। ঠিক আছে, হরপ্পা ও মহেঞ্জোদারো দুটাই একই অংশ ছিল। আমরা নগর পরিকল্পনার ক্ষেত্রে আমরা প্রথম যেটা যাব, 1 নম্বরে যদি আমরা দেখি রাস্তা, রাস্তাটা কেমন ছিল। ঠিক আছে, এই রাস্তা ছিল মূলত সিন্ধু সভ্যতায় সড়কের সন্ধান পাওয়া যায় 33 ফুট দৈর্ঘ্য সম্পন্ন, 33 ফুট চওড়া, 33 ফুট চওড়া রাস্তার সন্ধান পাওয়া গেছে। আমরা কিন্তু কোনো নথি থেকে সিন্ধু সভ্যতা কোনো নথি থেকে কিন্তু আমরা আনমিউট করেন প্লিজ, প্লিজ আনমিউট করেন। আচ্ছা, 33 ফুট চওড়া রাস্তার সন্ধান পাওয়া যায়। মূলত আমরা কিন্তু কোনো জিনিসে আমরা কিন্তু সবটাই অনুমান নির্ভর ঐতিহাসিক ধারণা। এখানে মূলত প্রত্নতান্ত্রিক যে বিভিন্ন স্থাপত্য বা বিভিন্ন ভাস্কর্য বা বিভিন্ন শিলালিপি দেখেই মূলত আমরা এই সম্পর্কে ধারণা করেছে। ঠিক আছে, প্রত্নতান্ত্রিকরা। ঠিক আছে, 33 স্যার ফুট চওড়া রাস্তা। শুটে তো আপনার 35 ফুট দেওয়া আছে, তাহলে কোনটা হবে, 33 না 35? আসলে বললাম না, এক এক জায়গায় এক এক রকম দিয়েছে, যেহেতু এটা গবেষণার ফল, একদম কোনোটা এক্স্যাক্টলি না। ঠিক আছে, সুতরাং 33ও দিতে পারেন, 35ও দিতে পারেন, কারণ এটা কোনোটাই এক্স্যাক্টলি না। যেখানে আমি বলেছি যে এখানে 1200 থেকে 600, এখানে যে এক্স্যাক্টলি এটাই আছে তা না, কিন্তু একটা ধারণা, আনুমানিক ধারণা। আমরা এখানেও কিন্তু ধারণা দিয়েছি যে 35, এটাকে আনুমানিক, সবকিছু বলবো আনুমানিক। 35,000 লোক বসবাস করতো হরপ্পাতে মহেঞ্জোদারোতে। তো এটাকে আমরা কি একেবারে বলতে পারি যে এক্স্যাক্টলি 35,000 লোকই বসবাস করতো? আসলে এতটা পূর্ণাঙ্গ ধারণা তো নাই সব ক্ষেত্রে, সেজন্য এক এক জায়গায় এক এক রকম বইতে এক এক রকম হলো ধারণা পাওয়া যায়। ঠিক আছে, আর আমার এটা রেফারেন্স হলো সভ্যতা, বিশ্ব সভ্যতার ইতিহাস, এই বইয়ের রেফারেন্সটা আমি এটা বলছি যে 33 ফুট চওড়া রাস্তা ছিল। আবার এই রাস্তাটা ফুল নগরের ভেতর দিয়ে চলে গিয়েছিল, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিকেই মূলত এই রাস্তাগুলো ছিল, প্রত্যেক বাড়ির সামনে দিয়ে এই রাস্তাটা ছিল। ঠিক আছে, আমরা আরো যদি বলি, বাসার ভিতরের রাস্তা, মানে মানে সাইডে সাইডে যে রাস্তা, বাসার ভিতরের রাস্তা,
10 ফুট চওড়া ছিল। মানে ভেতরের রাস্তা ছিল 10 ফুট চওড়া, মূল সড়ক ছিল মূলত 33 থেকে, আপনারা যদি 35 ফুট দেন ভুল হবে না, ঠিক আছে, 33 থেকে 35 ফুট পর্যন্ত চওড়া ছিল। মূলত এই রাস্তা এই মানে উঁচুর দিকে চলে গিয়েছিল, এমনও দেখা যায় যে দুর্গের কাছাকাছি এই রাস্তা চলে গিয়েছিল 45 ফুট উঁচুতে। তাহলে মানে নিচের অঞ্চল থেকে যে এরকম উঁচু জায়গাতেও রাস্তা ছিল, সেটা 45 ফুট উঁচুতেও কিন্তু রাস্তা ছিল, আমরা এটা দেখতে পাই। মূলত এইটাই মূলত সিন্ধুর রাস্তা। রাস্তাটা সেই সময় অতি উন্নত ছিল, মানে সেই সময় নগরবাসীরা চিন্তাও করতে পারেনি, বা বিশেষ করে অন্যান্য সভ্যতারা চিন্তা করতে পারেনি যে এত সুন্দর নগর পরিকল্পনা করা যায়। আমি মুছে দেবো, উপর থেকে মুছে দিলাম। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। সভ্যতা তো গবেষণাধর্মী বিষয়, এখানে ইনফরমেশন গুলো অনুমান ভিত্তিক হয় বেশি। আচ্ছা, এবার বলি পানি সরবরাহ। তাদের পানি সরবরাহ কিভাবে হতো আমি বলি। প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে কূপ খনন করা হতো, প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে কূপ, ঠিক আছে। এই কূপে এবং রাস্তার পাশেও কূপ ছিল, তাহলে আমি যদি বলি বাড়ির সামনে কূপ ছিল। বাড়ির সামনে কূপ স্থাপন করা হতো। সরকারি ভাবে রাস্তার পাশেও প্রায় 16 থেকে 18 বছর পর্যন্ত পড়াশোনা করতে, এরপরে চাকরি করার জন্য আরো 4 থেকে 5 বছর পড়াশোনা করতে। এখন তুমি যদি চাও 15 থেকে 18 বছর পড়াশোনার পরে চাকরির জন্য তুমি পড়তে কূপ খনন করা হতো অনার্স বা মেডিকেল পড়াকালীন সময়ে চাকরি করতে। মানুষের সুবিধার জন্য। দেখো ক্লাস 1 মানুষের সুবিধার জন্য। ঠিক আছে, উঠানে ছিল, ঠিক আছে। এই কূপ থেকে তারা পানি সরবরাহ করতো, এই কূপ থেকে তারা পানি সরবরাহ করতো। আচ্ছা, আরেকটা জিনিস দেখি, পয় প্রণালী। ঠিক আছে, এখানে মূলত তারা সেই সময় চিন্তা করা যায় তারা বাথরুম ব্যবহার করত। মূলত তারা পয় নিষ্কাশনের জন্য ড্রেন ব্যবহার করত, ঠিক আছে। যেহেতু তারা উঁচু দুর্গের ভিতরে থাকতো, বড় জায়গায় একটা বড় অংশের ভিতরে একটা শহর মতো, সেই শহরের মূলত এই শহরের ভিতরে পয় প্রণালী বা বিভিন্ন ময়লা ফেলার জন্য ড্রেনের ব্যবস্থা ছিল। ওই পয় প্রণালী গুলো ড্রেন থেকে পড়ে একেবারে নদীর সাথে সংযোগ ছিল। তাহলে আমরা এখানে লিখতে পারি পয় প্রণালীর জন্য, পয় প্রণালীর জন্য ড্রেনের ব্যবস্থা ছিল। পয় প্রণালীর জন্য, ঠিক আছে, ড্রেনের ব্যবস্থা ছিল। মানে আমরা কি ভাবতে পারি সেই সময় তারা ওয়াশরুম ব্যবহার করেছে এবং এটি নগরের ভিতরে। এই জন্য এত আধুনিক সভ্যতা ওই সময়ে কোনো জায়গায় তৈরি হয়নি। ভারতীয় উপমহাদেশে যে সভ্যতাটা তৈরি হয়েছিল সিন্ধু সভ্যতা, এত আধুনিক সভ্যতা ওই সময় আজও পর্যন্ত অনেক এলাকা আছে যে এই আধুনিকতার ছোঁয়া পায়নি। আজ থেকে 5000 বছর আগে কিন্তু এই সভ্যতারা এই যে এই সুবিধাগুলো তারা ভোগ করে গেছে। কি আশ্চর্য ব্যাপার।
আমরা এটা কিন্তু এখানে বর্ণনাও দিতে পারি, ঠিক আছে। এই পয় প্রণালী এত আধুনিক ব্যবস্থা কোন সভ্যতায় সেই সময় দেখা যায়নি। এত আধুনিক ব্যবস্থা সে সময় কোন উন্নত সভ্যতায় দেখা যায়নি। এখানে আমরা আরো লিখতে পারি মাটির নিচে তারা খুঁড়ে মাটির নিচেও পয় প্রণালীর ব্যবস্থা ছিল। শুধু যে ড্রেন ব্যবহার করেছে তা না নয়, মাটির নিচেও পয় প্রণালীর ব্যবস্থা করেছে মাটি খুঁড়ে। আমরা যেটা স্ল্যাব ব্যবহার করি ঠিক ওইভাবেই তারা মূলত নগরীর ভিতরে স্ল্যাব ব্যবহার করেছে। আপনারা এটা লিখে নিতে পারেন আলাদাভাবে। আচ্ছা, মুছে দেবো কি? মুছে দেবো? হয়ে গেলে একটু জানাবেন, মুছে দেবো। পরেরটা দেখে আরো আপনারা অবাক হবেন। এর ভিতরে স্নানাগার ছিল। আজ থেকে 5000 বছর আগে মূলত তারা স্নানাগারের ব্যবস্থা মানে গোসলখানা ছিল। সেই গোসলের পানির জন্য তারা পানি পরিশুদ্ধ করত এবং সেটা ড্রেনের মাধ্যমে নিষ্কাশিত হতো, ঠিক আছে। মুছে দিলাম। জি স্যার। দেখা যাচ্ছে না, কেউ মনে হয় মিউট করেনি। স্নানাগার তাহলে একটু মিউট করেন সবাই। এবার দেখা যাচ্ছে কি? জি স্যার। আচ্ছা, এটা হলো স্নানাগার। সিন্ধু সভ্যতায় বিশাল আকারের সিন্ধু সভ্যতার পরে কি বললেন? স্নানাগারের সন্ধান পাওয়া যায়। সিন্ধু সভ্যতায় বিশাল আকারে স্নানাগারের সন্ধান পাওয়া যায়। এমন এমন স্নানাগার ছিল যার উত্তর দক্ষিণ 29 ফুট, 39 ফুট এবং পূর্ব পশ্চিম 23 ফুট। উত্তর দক্ষিণ পূর্ব হলো 39 ফুট আর পূর্ব পশ্চিম হলো 23 ফুট স্নানাগারের সন্ধান পাওয়া যায়। আবার আমরা যদি বলি এই স্নানাগারের গভীরতা ছিল 8 ফুট।
ঠিক আছে, এই স্নানাগার গুলো ছিল। মূলত এটা এই স্নানাগারে সিঁড়ি বেয়ে ওঠা লাগতো, তাহলে বলি আমরা সিঁড়ি বেয়ে। সিঁড়ি বেয়ে ওঠা লাগতো। আরেকটা জিনিস বলি, সেই সময় মূলত তারা পানি পরিষ্কারের জন্য বিটুমিন ব্যবহার করতো। চিন্তা করা যায়, পানি পরিষ্কারের জন্য বা বিশুদ্ধকরণের জন্য, পরিষ্কারের জন্য তারা বিটুমিন ব্যবহার করতো। স্যার সিঁড়ি বেয়ে তারপরে কি লিখছেন এটা বুঝতে পারছি না। কোনটা? সিঁড়ি বেয়ে এখান থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠতো বা স্নানাগারের ভিতরে প্রবেশ করতো। সিঁড়ি বেয়ে আমি বলি ভিতরে প্রবেশ করতো। প্রবেশ করতো পানি পরিষ্কারের জন্য বিটুমিন ব্যবহার করতো। ঠিক আছে, স্নানাগার উত্তর দক্ষিণ 39 ফুট আর পূর্ব পশ্চিম 23 ফুট স্নানাগারের সন্ধান পাওয়া গেছে, মানে অধিকাংশ। গভীরতা ছিল 8 ফুট। মূলত সিঁড়ি বেয়ে স্নানাগারের ভিতরে প্রবেশ করতো। আবার পানি পরিষ্কারের জন্য বিটুমিনের ব্যবহার করতো তারা, বিশেষ করে স্নানাগারে, মানে যে গোসলখানাটায়। হয়ে গেলে বলবেন, আমি মুছে দেবো। জি স্যার। স্যার মুছে দেন। আরো আশ্চর্য ঘটনা বলি, এখানে মূলত ডাস্টবিনের ব্যবহার ছিল। বুঝতে পেরেছেন, ডাস্টবিনের ব্যবস্থা ছিল। নগর পরিষ্কারের জন্য বাসার সামনে, বাড়ির সামনে এবং রাস্তায় ডাস্টবিন ছিল। সেখানে ময়লা পরিষ্কার করা হতো। কতটা আধুনিক ছিল, মানে জায়গাটা যেন পরিবর্তন। এটা আমরা বুঝতে পারি যে তারা একটা শক্ত একটা প্রশাসন দিয়েই তারা মূলত এই জায়গাটা চালাতো।